নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। বৈঠকে বিপ্লব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। বিপ্লব এই শব্দটার একটা গুরুত্ব রয়েছে, তবে এই বিপ্লবের মাধ্যমে কিন্তু আজ বিশ্বর দরবারে ভারতের এই সাফল্য। তবে এবার কি নতুন করে রাজনৈতিক বা বাণিজ্যিক দিক থেকে নতুন মেরুকরণ বা নতুন বিপ্লব দেখতে চলেছে গোটা ভারতবর্ষ? সেই প্রশ্নের উত্তরে আমরা আসবো, কারণ আজকে এই বৈঠকে আমি একানি, আমার সঙ্গে গেস্ট রয়েছে এবং প্রথমেই পরিচয় করে দেবো আরোহী নিউজ বাংলার চেয়ারম্যান মিস্টার বিপ্লব কুমার সিনহা রয়েছে আমার সঙ্গে। স্যারের কাছে প্রথমেই যে প্রশ্নটা, আমরা প্রত্যেকেই জানি কিন্তু বিপ্লবের একটা গুরুত্ব রয়েছে। বিপ্লব শব্দটা না থাকলে কোনো দেশই হয়তো উন্নতি করতে পারে না। সেক্ষেত্রে আজকের এই এপিসোডে আমেরিকা এবং ভারতের যে একটা মেরুকরণ আমরা দেখছি, সেটা কিন্তু গোটা বিশ্বের দরবারে খানিকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি শাস্তি বলে ভারতের যে বাণিজ্য অর্থাৎ যে রপ্তানি বাণিজ্য, সেখানে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এটার ফলে আমরা কি এবার একটা নতুন বাণিজ্যিক মেরুকরণ দেখতে পাবো? থ্যাংক ইউ সো মাচ রিঙ্কি। এটা তোমার সাথে আমার ফার্স্ট বৈঠক বিপ্লব, এবং আই এম সো অনার্ড টু হ্যাভ মি। বিপ্লব যে কথাটা বলছো, বিপ্লব কথাটার মানে সব মানে মৌলিক পরিবর্তন। একদমই। প্রত্যেকটা মানুষের একটা সামাজিক, অর্থনৈতিক এবং সুস্পষ্ট পরিবর্তন যদি সে না হয় সময়ের সাথে সাথে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে তাকে বলা হয় যে সে মানে জীবন্ত লাশ ঘোরাফেরা করছে। তো প্রত্যেক মানুষের জীবনই পরিবর্তন। তুমি নিজেও দেখো, তোমার 10 বছর আগে লাইফ কি ছিল, বা 5 বছর আগে, বা 10 বছর আগে, 15 বছর আগে লাইফ কি ছিল, বা আমাদের লাইফ কি ছিল, বা আমাদের লাইফ কোন জায়গায় পৌঁছচ্ছে, বা যে কোনো একটা মানুষকে তুমি হাতে করে নিয়ে নাও, অন্তত দেখো সব মানুষের মধ্যে কিন্তু একটা সামাজিক, অর্থনৈতিক একটা মৌলিক পরিবর্তন হয়েছে। তো আমরা আজকে কথা বলছি জিও পলিটিক্স নিয়ে এবং আমেরিকা এবং ভারতবর্ষের কথা নিয়ে। তুমি যে কথাটা বলছো, আমেরিকা ভারতবর্ষের মানে সমীকরণ যেটা, যে ভালো খারাপের যে দিকটা, সেটা কি পরিবর্তন হতে চলেছে? তুমি রিঙ্কি একটা কথা বলো, যে আমেরিকার সাথে ভারতের সত্যিকারের সম্পর্কটা কবে ছিল? ট্রেড ছাড়া। একেবারেই তাই। ট্রেড ছাড়া সত্যিকার সম্পর্ক কখনোই ছিল না। বিগত মানে কি বলছে, তুমি 1971 নাও, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষ যতগুলো যুদ্ধ ফেস করেছে, বা যতগুলো টার্ময়েল থেকে শুরু করে, বা যে কোনো যখন যখন ভারতবর্ষ কোনো বিপদে পড়েছে, সেই সময় কিন্তু কখনোই আমেরিকাকে পাশে পায়নি। বিশ্বস্ত পার্টনার তো আগে ছিলই না। আর এখন খেপা এসছে একটা, মানে খেপা বামা বুড়ো বলতে পারো, যাই বলো, মানে মানে হজরলো বউ একটা বাংলায় কথা আছে, সেই বুড়োটা এসছে। এটা এসে আবার সবকিছু মানে এদিক ওদিক করছে। সেটা শুধুমাত্র ভারতের সাথে নয়, কিন্তু ভারতের সাথে যখন লাস্ট সম্পর্কটা খারাপ হয়েছিল, যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, কার্গিল যুদ্ধ হওয়ার পর আমেরিকা কিন্তু ভারতকে হারিয়েছিল। এবং জর্জ বুশ বলো বা ওবামা বলো, তারা কিন্তু অনেকটা, বিশেষ করে ওবামা অনেকটা খেটে, তখন শেষে মনমোহন সিং এবং ওবামা অনেকটা পরিবর্তন করে নিয়ে আসার চেষ্টা করেছিল, এবং ভারতবর্ষ এবং আমেরিকা একটা এলাই তৈরি হয়েছিল। সাধারণত আমরা আমাদের ভারতবর্ষের রাজনীতি স্বাধীনতার পর থেকে কখনো কিন্তু কোনো অ্যালাইনমেন্টে যায় না। মানে আমরা সবসময় কিন্তু নিরপেক্ষ থাকার চেষ্টা করি, যে আমরা সাথেও নেই, পাশেও নেই, মানে যুদ্ধ তো নেই, শান্তি তো নেই, কোনো কিছুতে থাকতাম না। আমরা সবসময় আমরা কিন্তু একটা ইনডিফারেন্ট থাকতাম। এবং ভারতবর্ষের মার্কেটটাকে আমরা কিন্তু একটা জায়গায় রেখেছিলাম, যেটা ছিল একটা কনজারভেটিভ জায়গা, মানে ওপেন টু অল কিন্তু ছিল না। মনমোহন সিং এর শেষের দিকে এবং প্রধানমন্ত্রী মোদির প্রথমের দিকে এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হলো। আমেরিকার জন্য বলো বা ভারতের যে ট্রেড ওপেন টু অল, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, মানে এফডিআই, সেগুলো কিন্তু আসা শুরু হলো। এবং ভারতবর্ষের অর্থনীতি কিন্তু যে মার্কেটটা, সেটা কিন্তু সমস্ত বিদেশের সমস্ত দেশগুলো যেগুলো আছে, যারা ট্রেড নিয়ে বেশি খেলা করে, তাদের জন্য কিন্তু যথেষ্ট লিউক্রেটিভ। মানে 140 কোটি দেশের মানে একটা জনঘনত্ব, একটা 140 কোটি দেশের লোক, সেখানে জনগণ, তারা যে মার্কেটটা ইউজ করবে, যে কনজিউমার্স বলছি, কনজিউমার্স বেসড, সেটা কিন্তু অন্যান্য দেশে নেই। এখন আমেরিকা দেখো, আমেরিকার এই যে ট্যারিফ যে গল্পটা, এই ট্যারিফটা কিন্তু মানে শুধু ভারতের ক্ষেত্রে নয়, এটা কিন্তু বিশেষ করে উনি কিন্তু নিজের মতো করে চালাচ্ছেন। যে দেশকে মনে করছেন, সেই দেশকে, যে দেশটা মনে হচ্ছিল ওনার এলাই বা নিজেদের যে কাছের কান্ট্রিগুলো, কানাডা বলো, অস্ট্রেলিয়া বলো, বা যেগুলো মানে নিজেদের ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির যে দেশ, সেগুলোও কিন্তু উনি ছাড় দেননি। একদম। যেহেতু আপনি একবারে অতীতের কথাটা তুলে ধরলেন, সেক্ষেত্রে আরেকটা কথা মনে পড়ে গেল। 1917 সাল নাগাদ তখন আমেরিকায় একটি
আইন বলা যেতে পারে বা ক্ষমতা বলা যেতে পারে প্রেসিডেন্টের হাতে দেওয়া হয়েছিল। কি সেই ক্ষমতা? যেখানে বাণিজ্যিক অর্থনৈতিক একটা জরুরিকালীন পরিস্থিতি যখন আসবে, তখন আমেরিকার প্রেসিডেন্ট যেই থাকুক না কেন, সে সেই জরুরিকালীন যে ক্ষমতাটা রয়েছে সেটার ব্যবহার করতে পারবে। তবে অতীতে অর্থাৎ 1917 সালে যেমনটা দেখা গেছে, তৎকালীন প্রেসিডেন্ট আমেরিকার তিনি কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করেছিলেন। আবারও কি সেই একই ছবি দেখছে আমেরিকা? 1917 সাল থেকে 1917 সাল বলবো না, 1913 সাল থেকে 1918 আই থিঙ্ক, যদি ইফ আই এম নট রং, মানে থমাস উইড্রো উইলসন বলে একজন প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় কিন্তু একটা নতুন বিল, মানে সেই সময় আমেরিকাও কিন্তু মার্কেটটা কনজারভেটিভ ছিল, মানে আমেরিকার মার্কেটে কিন্তু সবার জন্য কিন্তু ওপেন টু অল ছিল না। সেই সময় নিউ ফ্রিডম বলে একটা কিন্তু মানে কি বলবো, যে রাষ্ট্রীয় নীতি নিয়ে আসা হয়েছিল আমেরিকাতে, যে নীতিটার উপর বেস করে আমেরিকা কিন্তু মানে ওপেন মার্কেট করা শুরু করেছিল। এবং সেই সময় কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল, যেটা মানে কি বলবো, যে বিজনেস অ্যাক্ট বলে একটা ওদের একটা মানে রাষ্ট্রীয় নীতি নেওয়া হয়েছিল, যে শুল্ক, যে অন্যান্য দেশের সাথে কিরকম শুল্ক, সেই শুল্কটা কিন্তু কমানো হয়েছিল। এবং ওই উইলসন কিন্তু এই রাষ্ট্রীয় নীতি আনার ফলে উনি কিন্তু ফ্রি টু অল করে একটা যে লিগ অফ দ্য নেশনস করেছিলেন, মানে সমস্ত যে নেশনসগুলো একসাথে নিয়ে একটা লিগ অফ দ্য নেশনস, তার জন্য কিন্তু মানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবার ডোনাল্ড ট্রাম্প দেখছে বাকি সবাই মোটামুটি এক দুজন নোবেল পুরস্কার পেয়ে বসে আছে, আমি ভাই কেন পিছিয়ে থাকবো? ওনার মুখ আর মুখোশটা কিন্তু খুলে গেছে। ওনার মুখটা হচ্ছে একরকম, যে আমি মুখ দেখাচ্ছি কি, যে আমি খুব ভালো শান্তির প্রতীক, শান্তির দূত, সবকিছু, আর মুখোশে গিয়েছে এরা গিয়ে B2 বম ফেলে দিলেন। তাহলে এই ট্রাম্পের আসল বন্ধুকে, কারণ আমরা দেখেছি শাস্তি হিসেবে, কোট আনকোট শাস্তি হিসেবে আরো 25% শুল্ক কিন্তু ভারতের উপর চাপানো হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ, ভিয়েতনাম বা পাকিস্তানের ক্ষেত্রেও সেই শুল্কের পরিমাণ কিন্তু অনেক কম। সেক্ষেত্রে এবার কি ট্রাম্পের আসল বন্ধু বাংলাদেশ বা ভিয়েতনাম বা পাকিস্তানকে বানাতে চাইছে ট্রাম্প? ভুল ধারণা, তুমি সম্পূর্ণভাবে ভুল কথা বলছো। ট্রাম্পের আসল বন্ধু কেউ না। ট্রাম্পের আসল বন্ধু হচ্ছে সমসাময়িক বা সেই সময়কার যে শর্ট টার্ম বেনিফিট ফর আমেরিকা বা শর্ট টার্ম বেনিফিট ফর দ্য, মানে কি বলছে, যে ইকোনমিক কন্ডিশনটা নিয়ে আসার জন্য উনি দেখছেন আমি শর্ট টার্ম, মানে এটা কি বলতো, মানে এটা ওনাকে ব্যাখ্যা করা খুব চাপ। মানে সত্যি ট্যারিফ নিয়ে যদি কথা বলো, তাহলে উনি সবার প্রতি কিন্তু সবাই সহদয় নয়, যেমন তেমন খুশি যাকে খুশি নিজে ট্যারিফটা ইউজ করছেন কলোনিয়াল হিসাবে। মানে আগেকার দিনে ইংরেজরা ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতো, তারা এসেছিল এই দেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে। এখন উনি ডলারটাকে, এই যে ডলারের যে একটা চেন সিস্টেম, এই চেন সিস্টেমটাকে উনি কিন্তু মিস ইউটিলাইজ করছেন। তুমি যেটা বলছো রাশিয়া এই মানে ভারতবর্ষ থেকে পাকিস্তান এবং বাংলাদেশকে শুল্ক কমিয়ে দিয়েছে, আরে ভাই ওরা পাকিস্তান বানায় নাকি? গাধার মাংস বানায় তো, গাধার মাংসের উপর ট্যাক্স বসাবে আমেরিকা, দুধের উপর ট্যাক্স বসাবে আমেরিকা। টেক্সটাইলটা বলতে পারো, কিছু জিনিস বলতে পারো, যেমন বাংলাদেশ টেক্সটাইল ব্যবসা, তারা বলতে পারো। এই টেক্সটাইলের ক্ষেত্রে হয়তো ভারত কিছুটা পিছিয়ে যাবে। মানে যেটা যে কাপড়টা ধরো এখানে আমরা মানে আমেরিকান লোক ইন্ডিয়ার যে টেক্সটাইল মানে কাপড়টা 100 টাকাতে কিনছিল, সেটা হয়তো এবারে 150 টাকায় কিনবে ভারতেরটা। সে এবারে কি একটু একটু অন্যমুখী হবে আমেরিকান যারা কনজিউমার্স, আর তার সেক্ষেত্রে কি কিনবে ওরা 119 টাকা বা 120 টাকা যেটা পাবে সেটা কিনবে, বাংলাদেশেরটা বা এটা বা ভিয়েতনামেরটা কিনবে বা ইন্দোনেশিয়ারটা কিনবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ভারতবর্ষের খুব একটা বিশাল ক্ষতি কিছু নেই। এত কিছু বলার পর ডেড ইকোনমি, হ্যাঁ এই করছি সেই করছি, রাশিয়ার উপর ওই যে তুমি কথা বলে রাশিয়ার সাথে পেনাল্টি, আর পেনাল্টি বলে ট্যাক্স হয় নাকি? কে তুমি হারামজাদা? বুনো শুয়োরের মতো কি কথাটা বলেছে পেনাল্টি? ও ভারতকে পেনাল্টি করে কে? ও পেনাল্টি করে কে? ও কোনো সর্বোচ্চ আদালত? একেবারেই তাই। তোমাকে নাম তুমি শুনতে হবে কথাটা। তুমি ও কি কোনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাবা? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলছি, ওয়ার্ল্ড রেগে যাচ্ছি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অর্গানাইজেশন তার বাবা? উনি তা নন। উনি একজন দেশের একটা যে কোনো কান্ট্রি, যেমন আর 5টা সভরেনিটি কান্ট্রি আছে, তার একটা প্রেসিডেন্ট। সে বাংলাদেশেরও আছে, মায়ানম মালদ্বীপেরও আছে, ছোট্ট একটা দেশ, তারও প্রেসিডেন্ট আছে। তো উনি আরেকটা দেশের প্রেসিডেন্ট। উনি ট্যারিফ চাপাবার কে? ট্যারিফ চাপিয়েছেন 25%, ঠিক আছে, পেনাল্টি চাপাবার কে ভাই? কালকে ভারত যদি বলে যেখান থেকে মেডো KFC থেকে শুরু করে যেগুলো সব 200% ট্যারিফ, হার্লি ডেভিডসন সব 200% ট্যারিফ, তখন কি করবে? আজকে ওনারা এই চিন্তা ভাবনাগুলো পুরো ভাবছে, এইগুলো বলে মানুষকে ধমকে চমকে, চীনকে, ব্রাজিলকে, ভারতকে, রাশিয়াকে ধমকে চমকে করে দেবো। রাশিয়ার থেকে তেল কিনে নিয়ে কথা বলছেন। উনি কি করছেন? উনি রেয়ার মেটালস গুলো কিনছেন না, ইউরেনিয়াম কিনছেন না, গ্যাস কিনছেন না রাশিয়ার থেকে। আমরা 37% কিনছি, ওরা তো ইউরোপিয়ান ইউনিয়ন তো 47% উপরে কিনছে। তাহলে
তাহলে উনি যখন করবেন যে আমাদের বলে না যে তুমি যখন লীলা খেলা করবে তখন তুমি কৃষ্ণ, আর আমরা করলে সব তখন ফিলা, কেন ভাই? ওই বুনো শুয়োর, মানে বুনো শুয়োরের কথাটা ওপেনলি বলছি, এটা হয়তো মাফ করবেন, কিন্তু ওই বুনো শুয়োর যতদিন ধরে ওই ক্ষমতায় থাকবে আমেরিকার তো ভালো হবে না, বিশ্বের সমীকরণ বদলে দিচ্ছেন। তো ভালো ভারতের ভালো পক্ষে সেটা ভালো তো, ফলাফল। এটা তো ওনার অভিশাপে আমাদের আশীর্বাদ হয়েছে। হ্যাঁ, যে আরআইসি হুম, যে আরআইসি ফাউন্ডেশনটা ছিল, যেটা হচ্ছে, যেটা আমরা বলি কি আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, বা ব্রিক্স, বা সাংহাই কোঅপারেশন, যে সিও, এগুলো তো এক হয়ে গেলাম না আমরা। একদম যে চায়নার সাথে আমরা কখনো ট্রেড করতাম না, যে চায়নার সাথে প্লেনটা চলতো না একটা দেশ না একটা দেশে, সেই ট্রেডটা বেড়ে গেল না। একদম সেই মোদি তো জাপান যাচ্ছে, জাপানে গিয়ে কি করলো? জাপানের অবস্থা দেখো তুমি, জাপান তো ওদের একটা এলাই আমেরিকা। জাপান কি বলো, $500 বিলিয়ন ইনভেস্ট করবে, আমেরিকা সাইন করে চলে এলো। বুনো খেপা কি বললো, বুনো খেপা, সাদা খেপা করে কথা বলে, ও কি বললো যে সাইন করে আসার পর বলছে আমার দেশে তুমি $500 বিলিয়ন ইনভেস্ট করবে, আমাদের প্রফিটের 90% আমরা নেব, 10% তুমি নেবে, সমস্ত এমপ্লয়ি আমাদের থাকবে, প্রোডাকশন এখানে হবে, এখানে ইম্পোর্ট করতে হবে। জাপান বলে এ কি অবস্থা রে ভাই, আমি তোমার দেশে গিয়ে ইনভেস্ট করব, আমি নেব প্রফিটের 10% আর তুমি নেবে 90%, ইনভেস্টমেন্ট আমার করলাম না। এটা অনেকে ভাবছে এটা কোইন্সিডেন্ট, মোদি যাওয়ার পর থেকে মোদির আমাদের দেশে জাপান কি করলো, অ্যানাউন্স করলো প্রায় $50 বিলিয়ন ইনভেস্ট করবে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে একেবারে এটা শুধু ভারতের জন্য একটা তাহলে নতুন পথ খুলে দিয়েছে। এটা আমেরিকাই তো করছে। একদম তাহলে আমেরিকার শত্রু আমেরিকা নিজে, নিজে। আর তার চেয়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ট্রাম্প। হুম, তাও তো রিসেন্টলি তো অনেক কিছু বাধা বিপত্তি শুরু হয়েছে, আমেরিকার লোক তো জানতে শুরু করেছে। একদম তাহলে উনি আমি মানবো, দেখো আমি সিগারেট খাই না, আমি মদ খাই না, হুম, আমি খুব ভদ্র মানুষ, আমি ভেজ খাই, ভাই প্রাণী মারিস না। আর আমি মদ খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ধরো সব খাই, মানে কি হলো, মানে পার্টি করি, আর তোকে বলছি উচ্ছনে যাচ্ছিস, এগুলো একদম করিস না। ও হচ্ছে সেই লেভেলের মানে। ওর কথা এখন সত্যি বলছে, আস্তে আস্তে উনি প্রথম সত্যি ভাবে একটু মানে ভীত সন্ত্রস্ত হয়েছিল, কিন্তু ভারতের মতো স্টেডি একটা ইকোনমি কেউ যখন ডেট বললেন, মানুষও বুঝতে শুরু করছে, বাকি দেশগুলো বুঝতে শুরু করছে। ঠিক আছে, আমরা আগামী আর 2026 সালে তৃতীয় বিশ্বের সবচেয়ে বড় ইকোনমি হতে চলেছি। একদম জিডিপি দেখো 6.8% থেকে আমাদের জিডিপি আরো মানে প্রায় 1.27% বাড়তে চলেছে, যে জিডিপি হেড করছে যে 2027 সালে, ওদের কি 0.3% হ্রাস করেছে। রিসেশন আসবে আমেরিকায়। তুমি ভাবো না, তুমি যে জিনিসটা, জলটা তুমি 20 টাকায় খাচ্ছ বা চাটা তুমি এই টাকায় কিনছো, যখন তুমি অন্য দেশকে থেকে এগুলো আসতে বারণ করে দেবে, তখন তুমি ওই টাকায় খেতে পারবে, সেটাই। ওই টাকায় জামা কাপড় কিনতে পারবে? একেবারে সেটা আমেরিকা, তোমারও তো রিসেশন হবে, তোমার তো মুদ্রাস্ফীতি দেখা যাবে। আর সেটাই আমেরিকার ক্ষেত্রে হতে চলেছে হ্যাঁ। আশা করা যায়, কারণ জিডিপি খুব তাড়াতাড়ি হয়তো পড়বে আমেরিকার, এবং তার পাশাপাশি আদালতও যেমনটা বলেছে যে ট্রাম্প যে কার্যকলাপগুলি করছে, অর্থাৎ এই যে জরুরিকালীন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল তার প্রেসিডেন্ট পদে থাকাকালীন, তিনি এই জরুরির যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার জন্য একটা ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারে, সেই ক্ষমতার কিন্তু তিনি অপব্যবহার করছে, এমনটা কিন্তু আদালত তো আজকেই তো কিছুক্ষণ আগেই তো ওদের যে নিম্ন আদালত যেটা বলি, মানে মার্কিন যে কোর্ট, ওখানে আদালত ওটা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মানে বিশেষত এটা তো ঠিক যে প্রেসিডেন্টের একটা লিমিটেড ক্ষমতা থাকে সমস্ত দেশে, সব ক্ষমতা থাকতে পারে না তো। একদম হি ক্যানট ডু হোয়াট এভার হি ওয়ান্টস, উনি করতে পারেন না। দেয়ার ইজ সামথিং একটা স্টেট অফ দ্য মানে অথরিটির হাতে থাকে। আমাদের প্রধানমন্ত্রী চাইলে কি সব কিছু করতে পারবে? আমাদের রাজ্যসভায় পাস করাতে, কোনো একটা বিল নিয়ে এলো বা কোনো কিছু একটা করলো, রাজ্যসভায় পাস করতে হয়, লোকসভায় পাস করতে হয়, প্লাস রাষ্ট্রপতিকে পাস করতে হয়। উনি একটা দেখবেন একটা ছোট বড় চেয়ার আছে, আশেপাশে দু চারটে ওই কুকুর বাচ্চার মতো সাঙ্গপাঙ্গ আছে, খিস 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 করে একটা সাইন করে দিলেন, সাইন করলেন, ট্যারিফ হয়ে গেল, বাবার সম্পত্তি। তুই তো আছিস আর 2 থেকে 3 বছর, আর তো 2 থেকে 3 বছর তুই আছিস ক্ষমতায়, তারপর কি হবে? পুরো আমেরিকা চায় না ইন্ডিয়ার সাথে খারাপ ব্যবহার করতে। এবং মানুষজন কিন্তু নিকি হেলি থেকে শুরু করে, কমলা হ্যারিস থেকে শুরু করে, জেন ব্যাটসন থেকে শুরু করে সবাই কিন্তু প্রতিবাদ করা শুরু করছে। এবং নিজের ওনার ইলন মাস্ক কি করলো? ইলন মাস্ক আগে সরে গেল। তাহলে উনি যে মানুষগুলোকে নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই মানুষগুলো একে করে ওনার সাথ ছেড়ে চলে যাচ্ছে, তারাই সাথ ছাড়ছে। তো তাহলে বাইরের লোককে কেন সাথ দেবে? আর যে দেশগুলো এক কথায় আমেরিকা মানে স্ট্যান্ড আপ হয়ে দাঁড়াতো,
ঠিক আছে, উনি সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির লোক ডাকছেন, সেখানে দেখছি কি উনি এরকম মানে মেন চেয়ারে বসে আছেন, পাশে একটা ছোট্ট চেয়ারে ইটালির প্রেসিডেন্ট, তারপরে ফ্রান্সের, তারপরে দেখছি ইংল্যান্ডের, তারপরে দেখছি আমাদের ইউক্রেনের, সব এবং সেই মানে মানে কি বলবো যে উনি যেন ক্যাবিনেট মিটিং করছেন। আরে দে আর অল দ্য প্রেসিডেন্ট অফ দেয়ার ওন কান্ট্রি, দ্য সুপ্রিমো ফর দেয়ার ওন কান্ট্রি, দ্য ফার্স্ট পার্সন অফ দ্য ওন কান্ট্রি। ইউ মাস্ট রেসপেক্ট দেম, অ্যাটলিস্ট গিভ দ্য রেসপেক্ট টু দেম। তাদের মুখগুলো দেখবে, কেউ এরকম করে চুল কামাচ্ছিল, কেউ এরকম করছিল, কেউ মানে কিভাবে মানে কুকুর বাচ্চার মতো সব ঘুরে বেড়াচ্ছিল ও আগু পিছুতে, কিন্তু পছন্দ করছিল না। মানে এটা বোঝা যাচ্ছিল যে ওই প্রেসিডেন্টগুলোর মুখ এক কথা বলছে আর মন এক কথা বলছে। তাকে কি মানবে মানুষ? আর 2-2.5 বছর পর ও তো 2.5 বছর পর এত 250টা কেসে মানে মানে ও অ্যাকিউজড হয়েছিল, তার মধ্যে কয়েকটা কনভিক্টেড হয়ে গেছিল। মানে ট্রাম্প যে না জিততো তো চলে যেত, এখনো প্ল্যান করছে ও আমেরিকাকে পুরো নষ্ট করে দিয়ে যাবে। আর সেই আমেরিকা এই যে বৈদেশিক যে নীতি বা এই ডিপ্লোমেসিটা উইথ আদার কান্ট্রিজ, এটাকে রিকভার করতে আমেরিকা আরো 20 বছর লেগে যাবে। একদমই তাই, মানে আমেরিকার যে ছবি আমাদের একেবারে দৃষ্টিভঙ্গিতে ছিল সেই তুমি যেটা না, তুমি আমি কথা শেষ করলাম না, পয়েন্টটা এটা যেটা হলো যে তুমি এই যে দ্য ইন্টারন্যাশনাল যে ইমার্জেন্সি, ইকোনমিক ইমার্জেন্সি যেটা বলছো তুমি, যেটা পাওয়ার অফ অ্যাক্ট আছে, যেটা সেখানেও কিন্তু ওটা বলা হচ্ছে যে ট্রাম্প যে শুল্কগুলো দিচ্ছে সমস্ত অন্যান্য দেশের ক্ষেত্রে, সেগুলো কিন্তু ইলিগাল বা আনজাস্টিফাইড, সেগুলো কিন্তু লিগালি হয় না। এবং এটা একমাত্র আমেরিকার কংগ্রেসম্যানরা করতে পারে। আমেরিকার যে কংগ্রেসম্যানরা আছে তাদের হাতেই কিন্তু এটা পাওয়ার আছে, যে তারাই কিন্তু ওই কংগ্রেসম্যানের সমস্ত সবাই মিলে ডিসিশন নিতে পারে যে এটা ট্রাম্প করতে পারেন কি না। সেই পারমিশন উনি নিচ্ছেন না, উনি নিজে একটা ডেমোক্রেটিক কান্ট্রির হয়ে আনডেমোক্রেটিক কার্যকলাপ করছেন। কিসের ডেমোক্রেসি? লার্জেস্ট ডেমোক্রেসি আমাদের ইন্ডিয়ার পরেই ওদের, বলো না যা আমরা লার্জেস্ট ডেমোক্রেসি, ওদের নাকি বিগেস্ট ডেমোক্রেসি। এই দুটোই দেশ আছে তো সারা পৃথিবীতে, এক আমেরিকা এক ভারত, যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং সবচেয়ে বড় আয়তনে বড়, জনসংখ্যায় বড়। উনি কিসে উনি এখন জেল পাঠাচ্ছেন ওকে বিরোধী পক্ষ, এখন ওবামাকে কিভাবে জেলে পাঠাবেন ভাবছে। ঠিক আছে, যাদের পাওয়ার মানে কি সব ডিপার্টমেন্টগুলো থেকে এক করে সবাইকে রিজাইন করতে বলছেন। ও মাথা কাজ করছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে, সেখানে আমরা দেখছি এবার প্রধানমন্ত্রী জাপান সফরে গেছেন, তারপর চীন সফরের দিকেও এগিয়েছেন। এই যে আমেরিকা যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে, তারপর বাণিজ্যের নতুন নতুন পথ কিন্তু খুঁজছে এবার ভারতবর্ষ, সেখান থেকে ভারতের কাছে ঠিক কোন কোন পথগুলি খোলা রয়েছে? দেখো, পথ তো অনেক খোলা থাকে, যত মত তত পথ, এটা তো আমরা আগেই শুনেছি। ভারতবর্ষের কাছে অনেকগুলো পথ খোলা আছে। ভারতবর্ষ কিন্তু আগেও চেয়েছিল যে আমি কোনো দেশের সাথে যুদ্ধে যাব না, আর কোনো দেশের সাথে আমি সেরকম মিত্রতাতে যাব না যেখানে আমার দেশের সার্বভৌমত্ব প্লাস আমার দেশের যে মার্কেট খারাপ হয়, এটা উনি চাননি কখনো। আর এই কথা আমরা সবাই জানি যে অবস্টাকলস অলওয়েজ মেক্স ইউ টু গিভ ইউ সাম গুড অপরচুনিটি। তোমার জীবনে দেবে দরজা যখন সব বন্ধ হয়ে, তোমার কোনো না কোনো একটা দরজা তোমাকে খুলতেই হবে, সেই দরজা তোমাকে অপরচুনিটি দেবেই। মোদীর ক্ষেত্রে তাই হয়েছে। 4 বার এখন ফোন করুক ট্রাম্প, আর 10 বার করুক, মোদী তো এখন নাকি শুনুন ফোন তুলছে না, দেখতে চাইছে এবং সাইলেন্ট। কারণ এটা ট্রাম্প করেছে সম্পূর্ণ কিন্তু টেরিফের জন্য নয়, ওনার পার্সোনাল একটা খারাপ লাগার জায়গা আছে। যেখানে পাকিস্তানের একটা কুকুর বাচ্চা আছে, সেই কুকুর বাচ্চা সবসময় ল্যাজ নাড়াতে চলে যায়, যখন তখন খাবার দিয়ে একটা বিস্কুট দুটো দেয়, লাঞ্চ করতে চলে যায় ট্রাম্পের সাথে। আমাদের দেশে তো সেরকম কুকুর বাচ্চা নেই। আমাদের দেশে যারা আছে তো শের বাচ্চা, টাইগার বাচ্চা, তারা চোখে চোখ রেখে কথা বলবে না, তারা মানে ইয়েস বস করবে না। তা ভারত মানেনি যে ভাই তুমি কে। মোদীর কথাগুলো দেখো, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে নো বডি ইন দিস ওয়ার্ল্ড, নো প্রেসিডেন্ট ইন দিস ওয়ার্ল্ড, নো পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড আমাকে বাধ্য করেছে সিজ ফায়ার করার জন্য। ইটস মি অ্যান্ড পাকিস্তান হু হ্যাভ ডিসাইডেড টু বি ইন দ্য সিজ ফায়ার। কেউ করেনি। এটা কি ট্রাম্পের ভালো লেগেছে? मोदी बोलते वाह ट्रम्प वाह क्या बात है भाई, तूने युद्ध बंद करवा दिया, चल मैं तेरे लिए गिफ्ट दे देता हूं, मैं नोबेल पुरस्कार वाले को बोल देता हूं इस ट्रम्प को एक नोबेल दे दो, নোবেল দে দো। আরে যে লোকটা নিজের দেশে নোবেল মানে বেল পায়নি, কনভিক্ট হয়ে যেত, তাকে দেবে নোবেল? হ্যাঁ, তো সেই জায়গায় হতে হবে যে আমাদের ট্রাম্প জ্ঞানত বা অজ্ঞানত
ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারত চীন এবং রাশিয়াকে, ব্রাজিলকে এক জায়গায় করে দিয়েছে। একদম। এই যে এক জায়গায় আমাদের ব্রিক্স, আমাদের কি চাইবো, আমরা ব্রিক্স। হুম। এবং আরবিআই একটা বস্ত্র বলে দেবো একটা অ্যাকাউন্ট খুলেছে, হ্যাঁ। যে অন্য দেশ যদি আমাদের দেশের সাথে ব্যবসা করতে চায় ডলার ইউজ করার কোনো দরকার নেই, তারা এই বস্ত্র অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু নিজেরা ব্যবসা করতে পারবে। আরবিআই রিসেন্টলি দিয়েছে, তুমি আরবিআই পেজে গিয়ে দেখো, এটা একটা প্ল্যান চলছে, এটা যে হালকা একটা টাচ, ডি-ডলারাইজেশন ব্রিক্সকে করতে হবে। 47% of the GDP of the world, 40% of the population of the world এই ব্রিক্স কান্ট্রিগুলোকে ধারণ করছে। তাহলে আমরা ওদের উপর ডিপেন্ড হবো কেন? দরকারটা কি? একদম। তুমি কি পিৎজা, ম্যাকডোনাল্ড পিৎজা আর কেএফসি চিকেন না খেলে মরে যাবে? বরং আমার দেশের লোহা না পৌঁছলে, টেক্সটাইল না পৌঁছলে, কাঠের জিনিসপত্র না পৌঁছলে, অনেক ফ্রুট ফলস না পৌঁছলে, এই যে ফোন তৈরি করছে, এই যে আইফোনটা আমার দেশ থেকে তৈরি হয় না, ওদের দেশে না পৌঁছায়, এটাই ওদেরকে মানে তিন গুণ দাম দিয়ে কিনতে হবে, ওরা মরে যাবে। তো ভাবছো না কেন তুমি আমাকে মারতে পারো কি? তোমার হাতে ডলারের পাওয়ার আছে, ডলার ইউজ করলাম না। সেটাই। ধরো ক্যামেরাম্যানের পাশে নিহাত দাঁড়িয়ে আছে, ও আমেরিকা, ও বলছে আমাদের মধ্যে যদি কথা বলতে হয় তাহলে আমার মাইকটা ইউজ করতে হবে, আমার মাইক না ইউজ মানে আমার মাইকটা ইউজ করলে দিয়ে ধরো কিছু ঝগড়া হয়েছে, ও বললো এই মাইকটা ইউজ করলে আমি 5 টাকা ট্যাক্স বাড়ি দিলাম, করলাম না ওর মাইকটা ইউজ। একদম। আমি ওই বাইচুঙের থেকে আর একটা অন্য মাইক নিয়ে এলাম, বাইরে আমার এই মাইকটা ইউজ করে নিজেরা ইউজ করি। গল্পটা কিন্তু সিম্পলি এরকমই। তো এখন এই যে মোদি জাপান গেলেন, এটা উনি কিন্তু বলছেন না আমি এ ভাই আমেরিকা ট্রাম্প, আমি জাপান যাচ্ছি, চীন যাচ্ছি, তোকে দেখে নেবো না। সামটাইমস সাইলেন্স ইজ বিগার ডেঞ্জার। মোদি ইজ সাইলেন্ট, আর মোদির সাইলেন্ট থাকা মানে খুব খতরনাক জিনিস। যতবার ওনাকে দেখেছি, যে যতবার ওই 5 তারিখে আমরা মকডিল করতে গিয়ে দিলাম, 5 তারিখে বোম মেরে দিল, এই লোকটা কিন্তু খতরনাক লোক ভাই। একদম। মানে এরকম ফেরোসাস খতরনাক লোক কিন্তু খুব কম আছে, কম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতবর্ষে। তো ওর সাইলেন্সটা না, আমরা দেখছি ও সাইলেন্ট। মানে রাহুল গান্ধী কখন বলছে, রাহুল গান্ধীর কিছু তু তাকারি করলো, রাহুল গান্ধী কি বললো, তু চুপ সে बैठ गया, कैसा आदमी है तू, कैसा प्रधानमंत्री है। এটা কি মানুষ দেখছে তো, না কি বলবো? আমি বিজেপি সাপোর্টার নই, কিন্তু পরিষ্কার নই, কিন্তু এই রাহুল গান্ধী যে কথাটা বলছে এটা বলতে সাপোর্ট। একটা দেশের প্রধানমন্ত্রী যেখানে আমরা ফাইট করছি, ধরো তুমি এই ঘরটার পুরো একজন কর্তা, তোমার কর্তা চুনা হয়েছে 1 মাসের জন্য, বাইরের লোক এসে গুতাগুতি করছে দরজায়, ভিতর থেকে আমি বলছি হ্যাঁ হ্যাঁ গুতো খা গুতো খা গুতো খা, ও বলছে গুতো খা, ও বলছে গুতো খা, আর তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো, এমনি করে জোর করে এমনি ধরে আটকে দাঁড়িয়ে আছো, না খুলতে দেবো না, বাইরে ঝড় ঝাপটা আসছে, চোর এসছে, ঢুকতে দেবো না। আর তুমি একা, তুমি ডাকছো আয় আয়, তোরা আমার সাথে আয়, আমাকে ডাকছো, বাইচুকে ডাকছো, নিহারে ডাকছো, রতনদা, সবাইকে ডাকছো, আয় আয় আয়, দরজার ধাক্কা দে, আর তুমি একাই কিন্তু দৌড়ে আছো। আর আমি না তুই মরগা। আমরা কেউ বুঝছি না যে দরজাটা খুলে গেলে তুমি তো ফার্স্ট মরবেই, বাকিগুলো বানের জলে ভেসে যাবে। এই হচ্ছে রাহুল গান্ধীর অবস্থা। দেশটার সাথে লড়াই করছে, তখন বাইরের সাথে এখন তো প্রধানমন্ত্রী, এই সময়টা একটু চুপ থাক না, একদম এই সময়টা একটু চুপ থাক। যখন তোর ভোটটা আসবে তখন তুই বলবি যে এগুলো ঠিক করনি, এগুলো ভুল করনি। এই সময় তো দেশকে একসাথে থাকতে হবে, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো একসাথে থাকতে হবে। এই সময় শুধু কখন কি হয়েছে, কে বলছে পাকিস্তানকে অ্যাটাক করে ঠিক হয়নি, কে বলছে এখন দিয়ে আবার যখন অ্যাটাক থেমে গেল, তখন আবার কেউ বলছে অ্যাটাকটা থেমে গেল কেন, ভয় পেয়ে গেল, কেউ বলছে নরেন্দ্র সারেন্ডার, তো এই কেউ বলছে তু তাকারি, মানে কেউ আবার শুনলাম মা নিয়েও কথাবার্তা বলা হয়েছে মোদির। তো একটা মানুষ দেশের হয়ে লড়ছে, আমি বিজেপি বলছি না, আমি কিন্তু একমাত্র এখন নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে কথা বলছি। I don't support BJP, but I support Narendra Modi because he is the man India got the #1 prime minister. তো উনি ফাইট করছে, উনি জাপানে যাচ্ছেন, উনি কিন্তু ট্রাম্পকে বলছেন না, ট্রাম্প আই এম গোইং টু ডু দ্য বিজনেস রিপ্লেসিং ইউ, আই এম গোইং টু চায়না টু রিপ্লেস ইউ আমেরিকা বলছেন না, কিন্তু আমেরিকাকে দরকার, আর আমেরিকাও ভারতকে দরকার। একদম। এটা একটা সামান্য দোনাচল হয় না, বুনো শুয়োর যদি ঘরে ঢুকে যায়, তুমি সাময়িক জন্য তোমার ঘরটা পরিষ্কার করতে হবে, বুনো শুয়োর যত নোংরাগুলো এখন চারদিকে ঘরের মধ্যে ছোটাচ্ছে, সেই নোংরাগুলো পরিষ্কার করতে সময় লাগবে। আমেরিকাও এই যে ভারতের সম্পর্ক, এটা তুমি দেখো ট্রাম্প চলে যাওয়ার পর আবার হয়ে যাবে, আর ট্রাম্প তো দ্বিতীয়বার আসছে না, হয়ে যাবে, এটাও নর্মালসি একটা জায়গায় চলে আসবে। কিন্তু এই যে সাময়িক একটা স্কোপ খুলে দিল ইন্ডিয়ার জন্য, চীনের বাজার খুলে গেল, জাপানের বাজার খুলে গেল, রাশিয়ার বাজার খুলে গেল, ব্রাজিলের বাজার খুলে গেল, সব দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, বাজার খুলে যাচ্ছে।
একদমই তাই, মানে একটা দরজা বন্ধ হলে যে আরো 10টা দরজা খুলবেই খুলে যায় খুলবেই সেটার হাতে নাতে প্রমাণ দেখা গেল এই একদম। আমেরিকার ট্রাম্পের এই সিদ্ধান্ত নেবার পর, অর্থাৎ এই যে শাস্তি ওরা নিজের দেশের আদালত মেনে নিচ্ছে না। আবার শাস্তি শাস্তি কথাটা বলো না, তুমি কেন শাস্তির কথা বারবার বলছো? কিসের শাস্তি? শাস্তি ওরা বলছে, ও কোর্ট না, একদম ও ওয়ার্ল্ডের ও ভগবান না ডিসাইড করার, ও যিশু খ্রাইস্ট না, বা বাবা শিব না, বা ব্রহ্মা নয়। ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মা উনি বসে ট্রাম্প কি দেখবো না ব্রহ্মা? আমি বলছি তো বুনো শুয়োর, ও বুনো শুয়োর একটা, ওকে ব্রহ্মা বানাচ্ছ তোমরা। শাস্তি দেওয়ার কে? নরেন্দ্র মোদী মানে হাত তুমি বলো যে ঘুষি মারলে এবারেই করে রেখেছে, ওর পাত্তাই দেয়নি। যতবার বলেছে ততবারই বলেছে আনজাস্টিফাইড, আনরিজনেবল। করো না তোমরা। রিসেন্টলি জয়শঙ্কর বলেছেন ইউ আর বাইং ওয়েল, ইউ আর বাইং টেকিং গ্যাস ফ্রম রাশিয়া, ইউ আর নট লাইকিং দ্য গ্যাস অফ ইন্ডিয়া or well of India. Don't buy it. If you don't want to buy, don't buy it. Who cares? We'll find some other country একদম to sell it out. তাহলে এখানে এত ভাবার কিছু নেই। আমেরিকা, আর এটা কি বলতো, আমেরিকা এটা করছে খুব জেনে বুঝে আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যে রেজিমটা এটা চেঞ্জ করার জন্য। কারণ ওরা কিন্তু বিখ্যাত এবং কুখ্যাত ডিক্টেটর বসানো, ডিক্টেটরকে হারানো, মিলিটারিকে নিয়ে আসা, একে তাড়ানো, ওকে বসানো, এই কাজে কিন্তু ওরা এক্সপার্ট। ওরা ইন্ডিয়াতে এটা করতে পারছে না। আর ইন্ডিয়াতে ছোট ছোট যেগুলো আছে, যেগুলো ওই কিছু পারিবারিক সূত্রে নেতা হয়েছে, পারিবারিক গৌরব একটা ময় ইতিহাস ছিল, সেই ইতিহাসের থেকে কিছু নেতা হয়েছে, সেগুলো নাতা হয়ে নাতা পরিষ্কার করছে, আর কিচ্ছু না। এগুলো কিচ্ছু জীবন হবে না। এর থেকে বললাম তৃণমূল কংগ্রেস অনেক বেশি সাবলীল। আমি দেখছি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, পলিটিক্যাল তো থাকবেই ফাইট, কিন্তু ওনারা এই ক্ষেত্রে দেশের যখন সার্বভৌমত্বের ক্ষেত্রে বা দেশের কোন ব্যাপার ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক বেশি ম্যাচিওর। আমার অবাক লাগলো, আমার অখিলেশ যাদবকে দেখে ম্যাচিওর লাগেনি। जब बोल पाकिस्तान ने फोन किया था तो उनसे उनसे बोलो ना, आपने बात किया था क्या पाकिस्तान से? आपके साथ যোগাযোগ है, आपके साथ कांटेक्ट है क्या পাকিস্তান का? অখিলেশ যাদব সে যখন একটা ইমোচুর কথা বলছে, তেজস্বী যাদব যখন এরকম ইমোচুরের কথা বলছে, রাহুল গান্ধীর মতো একটা গৌরবময় ইতিহাসের একটা মানে মানুষ, যে গান্ধী পরিবার মানুষ, তিনি এসব কথাবার্তা বলছে, তার মুখে এসব অকথ্য ভাষায় কথাবার্তা। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের কেজরিওয়ালও কিন্তু তাও ঠিকঠাক, প্লাস আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্যের যে অভিষেক ব্যানার্জি, এনারা দুজনেই কিন্তু যথেষ্ট ম্যাচিওর। হ্যাঁ ভাই, পলিটিক্সটা করবো পলিটিক্সের জায়গায়, রাজনীতির জায়গায় হবে, দেশের স্বার্থে কিন্তু রাজনীতি করবো না, এটা কিন্তু এনারাও করেন। তো সেই ক্ষেত্রে বলবো আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক বেশি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক বেশি সহনশীল এবং অনেক বেশি মানে বিচার বিবেচনা করে কিন্তু কথা বলা বলছে। একদম, কারণ মুখ্যমন্ত্রী উনি কিন্তু দেখতে পারেন না, উনি কিন্তু মোদীকে দেখতে পারেন না, মোদীর অনেক ভুল উনি সমালোচনা করেন বা একসাথে বলেন, কিন্তু ওনার এই ক্ষেত্রে দেখেছি আমি যে অনেক বেশি সাবলীল এবং অনেক বেশি কিন্তু বিচার বিবেচনা করে কথাগুলো বলছেন, যেখানে দেশের কোনো মানে আত্মসম্মানকে বা দেশের সার্বভৌমত্বের কোনো হাত না। এরা কি করছে, এরা তো বাকি যারা ইন্ডিয়া ব্লক যে আছে, এরা নোংরা খেলায় নেমে গেছে। রাহুল গান্ধী সবচেয়ে বেশি কি নোংরা খেলাটাই খেলছে, কিন্তু বিশ্বাস করো এই নোংরা খেলে এখন মানুষকে আর বোকা বানানো যাবে না। মোদীকে হারাতে হলে কিন্তু মোদীর জায়গায় পৌঁছতে হবে, এটাই বুঝছে না। একদমই, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা কিন্তু বারবার দেখেছি যে যখন দেশের কথা এসে, দেশের লড়াইয়ের কথা এসে, তখন কিন্তু তিনি বারংবার নরেন্দ্র মোদীর পাশেই দাঁড়িয়েছে, আর সেটাই স্বাভাবিক এবং দেশের ক্ষেত্রে সেটাই কিন্তু করা উচিত আমাদের প্রত্যেকেরই। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ বিপ্লব স্যারকেও আমাদের সঙ্গে জিও পলিটিক্স নিয়ে এবং দেশের এই যে নতুন বাণিজ্যিক মেরুকরণ হয়তো হতে পারে সেই নিয়ে আরো বিশেষভাবে তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এমনই বিভিন্ন এপিসোড দেখতে আপনারা অবশ্যই নজর রাখুন বৈঠকের বিপ্লব।